আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং আল্লাহর রহমতে আমিও ভালো আছি। দীর্ঘ 2 সপ্তাহ পর আমি তোমাদের ক্লাস নিতে আসলাম। অসুস্থজনিত কারণে আমি ক্লাসটি নিতে পারিনি। তো আল্লাহর রহমতে এখন আমি পুরোপুরি সুস্থ আছি। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাব সেটি হচ্ছে তোমাদের জ্যামিতি অংশের বৃত্তের পরিচিতি। তো আমরা বৃত্ত নিয়ে পরীক্ষায় অনেক অঙ্ক আসে যেগুলো আমাদেরকে সমাধান করতে হয়। তো বৃত্তের পরিচিতি সম্পর্কে যদি ভালো একটা ধারণা থাকে তাহলে আমরা পরীক্ষায় যে অঙ্কগুলো আসে সেগুলো সমাধান করতে কিন্তু অনেকটা হেল্পফুল হবে। তো আমরা আজকে বৃত্তের পরিচিতি সম্পর্কে যে বিষয় নিয়ে আলোচনা করব সেগুলো আমি কোনো মেইন টপিক আকারে লিখেছি। এগুলো বলে কিন্তু আর সময় নষ্ট করতে চাচ্ছি না। তো আমরা প্রথমে আমি একটি বৃত্ত এঁকেছি নিজের হাত দিয়ে, যেহেতু আমাদের জ্যামিতি বক্স নাই। তো আমরা প্রথমে আলোচনা করব যে বৃত্ত আসলে কাকে বলে, বৃত্তটা কাকে বলে। বৃত্ত, আচ্ছা, আমরা একটি বৃত্ত আঁকলাম, বৃত্তের মধ্যে কি দেখতে পাচ্ছি? একটি পরিসীমা বা পরিধি দেখতে পাচ্ছি। এই অংশকে আমরা পরিসীমা বা পরিধি বলবো এবং এটি হচ্ছে বৃত্তের কেন্দ্র। তাহলে বৃত্ত কাকে বলে, আমরা বৃত্ত কাকে বলে সেটা আমরা যদি সুন্দর করে বলি সেটি হচ্ছে কোনো নির্দিষ্ট বিন্দু থেকে সমদূরবর্তী, সমদূরবর্তী শব্দের অর্থ হচ্ছে সমান দূরবর্তী। কোনো নির্দিষ্ট বিন্দু থেকে সমদূরবর্তী কতগুলা বিন্দু দ্বারা আবদ্ধ একটি বক্রাকার চিত্রকে আমরা বৃত্ত বলবো। এই যে একটি বক্রাকার রেখা বা বক্রাকার চিত্র দেখতে পাচ্ছি, এখানে কিন্তু অসংখ্য বিন্দু রয়েছে, অর্থাৎ এই বিন্দু থেকে ওই বিন্দুগুলা কিন্তু সমান দূরত্ব আছে। তাই আমরা এটা সুন্দর করে যদি বলি সেটি কি, আমি আবারও বলছি, কোনো নির্দিষ্ট বিন্দু থেকে সমদূরবর্তী কতগুলো বিন্দু দ্বারা আবদ্ধ বক্ররেখাকে আমরা বলবো বৃত্ত। তাহলে আমরা বৃত্ত সম্পর্কে, বৃত্ত কাকে বলে জেনে নিলাম। এখন আমরা দেখব যে কেন্দ্রটা আসলে কি। কেন্দ্র হচ্ছে এই যে মধ্যবিন্দু, অর্থাৎ বৃত্তের মধ্যে মেইন যে কেন্দ্র, অর্থাৎ যেখান থেকে প্রত্যেকটা বিন্দুর দূরত্ব সমান, সেটাই হচ্ছে গিয়ে কেন্দ্র বা সেন্টার। তাহলে আমরা কেন্দ্রকে যদি সাবলীল বা সুন্দর ভাষায় বলি সেটি কি হবে, যে কোনো নির্দিষ্ট বিন্দু থেকে পরিধির সকল বিন্দু যখন সমান দূরত্ব হবে তাকে আমরা বলবো কেন্দ্র। আমি আবারও বলছি, কোনো নির্দিষ্ট বিন্দু থেকে যখন পরিধির সকল বিন্দুর দূরত্ব সমান হবে সেটি হবে গিয়ে কেন্দ্র। তাহলে আমরা কেন্দ্র সম্পর্কে ধারণা পেলাম। এখন যে মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটি হচ্ছে গিয়ে কি, ব্যাসার্ধ। ব্যাসার্ধ মানে হচ্ছে ব্যাসের অর্ধেক। এই যে ব্যাস আছে, এই ব্যাসের অর্ধেককে আমরা বলবো ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধটা কি, কেন্দ্র থেকে পরিধির যে কোনো বিন্দু পর্যন্ত যে দূরত্ব তাকে আমরা বলবো ব্যাসার্ধ। যেমন আমরা সাধারণত জানি যে এই কেন্দ্র থেকে এদিক পর্যন্ত পরিধি পর্যন্ত যে দূরত্ব সেটি হচ্ছে ব্যাসার্ধ। কিন্তু তুমি যদি এই কেন্দ্র থেকে যদি ওদিকেও রেখা টানো সেটিও ব্যাসার্ধ, ওদিকে রেখা টানলেও ব্যাসার্ধ, এদিকেও রেখা টানলেও ব্যাসার্ধ। অর্থাৎ কেন্দ্র থেকে পরিধির যে কোনো বিন্দু পর্যন্ত যে দূরত্ব আছে সেটি হচ্ছে গিয়ে ব্যাসার্ধ। তাহলে আমরা ব্যাসার্ধটা যদি আঁকি সেটি কি হবে, ব্যাসার্ধটা আমরা এখানে যদি, তাহলে কি হবে, এই কেন্দ্র থেকে পরিধির যে কোনো বিন্দু পর্যন্ত দূরত্বকে আমরা বলবো ব্যাসার্ধ। তাহলে এই অংশকে আমরা কি বলবো, ব্যাসার্ধ। আমাদের ক্লাসটা হয়তো একটু দীর্ঘ হয়ে যেতে পারে। তোমরা আসলে বিষয়টা বোঝার স্বার্থে এবং সুন্দর করে বিষয়টা বোঝার স্বার্থে একটু ধৈর্য ধরে সেটি তোমরা দেখবে। তো এই হচ্ছে গিয়ে ব্যাসার্ধ। এখন ব্যাস কি, ব্যাস হচ্ছে এই কেন্দ্র থেকে দুটি ব্যাসার্ধর সমান হচ্ছে, দুটি ব্যাসার্ধের দূরত্ব মানে হচ্ছে ব্যাস। আমি পূর্বেই বলেছি ব্যাসের অর্ধেককেই ব্যাসার্ধ বলে। তাহলে ব্যাস কি হচ্ছে, ব্যাসার্ধ কি, কেন্দ্র থেকে পরিধির যে কোনো বিন্দু পর্যন্ত দূরত্বকে আমরা বলতে পারি ব্যাসার্ধ। তাহলে ব্যাস কি, যে কেন্দ্র দিয়ে কোনো রেখা কেন্দ্র দিয়ে অতিক্রম করে দুই প্রান্তবিন্দু যখন পরিধি পর্যন্ত পৌঁছায় তখন তাকে আমরা বলবো ব্যাস। আমি আবারও বলছি, এই যে আমরা রেখাটি আঁকলাম অর্থাৎ কেন্দ্র দিয়ে অতিক্রম করেছে সেটি হচ্ছে গিয়ে ব্যাস। আমাদের কেন্দ্র কোথায় ছিল, কেন্দ্রটা ছিল এখানে। তো আমরা যদি সুন্দর করে বলি সেটি কি,
হবে যখন কোনো রেখা কেন্দ্র দিয়ে অতিক্রম করে দুই প্রান্ত যখন পরিধি পর্যন্ত পৌঁছাবে তখন সেটাকে আমরা বলবো কি ব্যাস। তাহলে এই সম্পূর্ণটাকে বলবো আমরা ব্যাস। আচ্ছা, এবং এই যে বৃত্তাকার যে রেখা এটি হচ্ছে পরিধি, সেটি হচ্ছে গিয়ে পরিধি। আচ্ছা, এখন আমরা দেখব পরিধি কি। পরিধি হচ্ছে এই যে বৃত্তের চারদিকে যে বক্রাকার রেখা সেটাকে আমরা পরিধি বলবো অথবা পরিসীমাও বলতে পারি। পরিধি সম্পর্কে আমরা ধারণা পেলাম। এখন হচ্ছে গিয়ে আমরা বৃত্তচাপ কি সেটি নিয়ে আলোচনা করব। বৃত্তচাপ হচ্ছে পরিধির যে কোনো একটি অংশকেই আমরা বৃত্তচাপ বলতে পারি। যেমন এখান থেকে এই অতটুকু অংশকে আমরা কি বলতে পারি, বৃত্তচাপ। বৃত্তচাপ কি বললাম, যে পরিধির যে কোনো ক্ষুদ্র অংশকেই আমরা বৃত্তচাপ বলতে পারি। তারপরে হচ্ছে অর্ধবৃত্তচাপ কি। অর্ধবৃত্তচাপ কি, সেটি হচ্ছে গিয়ে পরিধির অর্ধেক অংশকে, এই যে পরিধি সমস্তটা হচ্ছে পরিধি, পরিধির এতটুক যদি আমরা অর্ধেক বিবেচনা করি তাহলে এই অর্ধেক অংশকে হচ্ছে অর্ধবৃত্তচাপ। তাহলে আমরা অর্ধবৃত্তচাপ সম্পর্কে ধারণা পেলাম। এখন আমরা আলোচনা করব বৃত্তের যা কি। বৃত্তের যা হচ্ছে গিয়ে যে কোনো রেখা যদি পরিধির এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত পৌঁছায় তাকে বলবো আমরা যা। যেমন কোনো রেখা যদি পরিধি দুই প্রান্তে পর্যন্ত পৌঁছায় সেটিকে আমরা বলবো যা। এই যে একটি রেখা পরিধির দুই প্রান্ত পর্যন্ত পৌঁছেছে তাহলে এটি হচ্ছে বৃত্তের যা। তারপর আমরা আলোচনা করব যে বৃত্তাংশ কি। বৃত্তাংশ কি, বৃত্তাংশ শব্দের হচ্ছে বৃত্তের কোনো একটি অংশ। তাহলে এই যে একটি যা আমরা নিলাম এবং বৃত্তাংশ এই অতটুক পর্যন্ত যদি আমরা নিই এটি হচ্ছে বৃত্তের একটি অংশ। এই সমস্ত বৃত্তের এই হচ্ছে একটি অংশ। তাহলে আমরা দেখো তো যে কী কী এখানে আমরা নিয়েছি। একটি নিয়েছি যা এবং একটি নিয়েছি বৃত্তচাপ। উপরেরটি হচ্ছে বৃত্তচাপ, এটি হচ্ছে যা। তাহলে একটি যা এবং একটি বৃত্তচাপ দ্বারা গঠিত অঞ্চলকে আমরা বলবো বৃত্তাংশ। এখন আমরা আলোচনা করব যে বৃত্তকলাকে। তাহলে বৃত্তকলা আমাদেরকে নির্বাচন করতে হলে সেটি হচ্ছে গিয়ে আমাদের আগে আমরা দুটি বৃত্তকলা এঁকে নিই। এই হচ্ছে গিয়ে বৃত্তকলা। তো বৃত্তকলা আঁকার জন্য আমাদের কি কি প্রয়োজন হয়েছে, এটি হচ্ছে এগুলিকে বৃত্তের ব্যাসার্ধ, এটি হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ এবং এটি হচ্ছে বৃত্তচাপ। অর্থাৎ আমরা জানি পরিধির ক্ষুদ্র কোনো একটি অংশকে আমরা বৃত্তচাপ বলি। তাহলে বৃত্তকলা আঁকার জন্য কি কি প্রয়োজন হয়েছে, একটি প্রয়োজন দুটি ব্যাসার্ধ এবং একটি কি চাপ দ্বারা গঠিত হয়েছে। তো আমরা যদি সাবলীল এবং সুন্দর ভাষায় বলি সেটি হবে গিয়ে দুটি ব্যাসার্ধ এবং একটি মাত্র বৃত্তচাপ দ্বারা গঠিত অঞ্চলকে আমরা বলবো যে কি বৃত্তকলা। তাহলে আমরা বৃত্তকলা সম্পর্কে ধারণা পেয়েছি। এখন আমরা বৃত্তের পরিধি সম্পর্কে আলোচনা করব। কেন্দ্র থেকে চারদিকে যে বৃত্তাকার রেখা সেটিকে আমরা পরিধি বলবো। বৃত্তের কেন্দ্র থেকে চারদিকে মানে অসংখ্য বিন্দু দ্বারা আবদ্ধ রেখাকে আমরা বৃত্তের পরিধি বলবো। এটি অত্যন্ত সোজা। এখন বৃত্তের ক্ষেত্রফল আমরা নির্ণয় কিভাবে করব, এবং এই আরেকটি বিষয় বৃত্তের পরিধি নির্ণয়ের একটি সূত্র রয়েছে। সেটি কি, সেটি তোমরা নির্ণয় করতে হলে লিখবে 2πr। পাই জিনিসটাকে আমরা সব শেষে আলোচনা করব। এখন আমরা লিখব যে বৃত্তের ক্ষেত্রফল কি। এই যে বৃত্তটা এর ভিতরে কতটুকু জায়গা আছে সেটি আমরা নির্বাচন করতে হলে আমরা একটি সূত্র প্রয়োগ করব। সেটি হচ্ছে πr²। আর সমান হচ্ছে গিয়ে এই ব্যাসার্ধ প্রকাশ করছে। আর এর মান হচ্ছে গিয়ে ব্যাসার্ধ যতটুকু থাকবে ততটুকু হচ্ছে আর, এবং এর উপর আমরা বর্গ করব। অর্থাৎ ব্যাসার্ধকে বর্গ করে পাই দ্বারা গুণ করলে যে রেজাল্ট আসবে সেটি হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল, এবং পাইয়ের একটি নির্দিষ্ট মান আছে সেটি আমরা আলোচনা করি। এখন হচ্ছে আমরা বৃত্তের ক্ষেত্রফল আমরা আলোচনা করলাম। এখন আমরা জানবো যে পাই কি। পাই হচ্ছে একটি ধ্রুবক সংখ্যা। ধ্রুবক সংখ্যা কি, এটি হচ্ছে একটি নির্দিষ্ট সংখ্যা যার কোনো পরিবর্তন হবে না। তো পাই আসলে
এটি আসলে অনেক এই বিষয় নিয়ে আলোচনা করে গেছেন। সর্বশেষ যিনি আলোচনা করে গেছেন সেটি হচ্ছে আর্কিমিডিস। তিনি পাইকে একটি নির্দিষ্ট মান দিয়েছিলেন, সেটি কি, যে 22/7। এই 7 কি এবং 22 কি? 7 হচ্ছে গিয়ে একটি বেশকে তিনি 7 দ্বারা প্রকাশ করেছেন এবং এই 22কে তিনি এই পরিধিকে প্রকাশ করেছেন। অর্থাৎ আমরা জানি যে একটি বৃত্তে বেশ যদি বাড়ে পরিধিও বাড়বে, পরিধি বাড়লে বেশও বাড়বে। তাহলে তিনি এটাই বোঝাতে চেয়েছেন যে 7 যদি একটি বেশ হয়, অর্থাৎ বেশ যদি 7 একক হয় তাহলে পরিধি হবে 22 একক। এবং 22কে আমরা যখন 7 দ্বারা ভাগ করি তখন আমরা কি পাই? 3.141 এরকম, প্রায় এরকম এটি। এবং এটি একটি অমূলদ সংখ্যা, যার কোনো আসলে শেষ নেই। এরপরে দশমিকের পরে লক্ষ কোটিও সংখ্যা আসতে পারে। তো আমরা অঙ্কের ক্ষেত্রে কিন্তু আমরা দশমিকের পরে আমরা 4টি সংখ্যা নেই। এই হচ্ছে গিয়ে আজকের আলোচনা। তো আশা করি তোমরা ক্লাসটি বুঝতে পেরেছো। তাহলে আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।